চাচা কেমন আছো নয়ন বাবা? ভালো আছি চাচা, তুমি কেমন আছো? এই তো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম মা। আয় মা আয় আয় যা, এই যে ব্যাগটা ধরেন। মেয়েদের পরীক্ষা শেষ হলো, জেদ ধরলো গ্রামে আসবে, তাই সবাইকে নিয়ে এলাম। ভালো করছো, আসো আসো, চলো চলো চলো। এই নয়ন বাবা, গিরাম হলো মানুষের শিকড়। শিকড় ছাড়া তেমন গাছ বাঁচতে পারে না, সেরকম গিরাম ছাড়াও মানুষ বাঁচতে পারে না। গাছের ছায়া, পাখির ডাক, নদীর জল, আরে খাল বিলের ধুলো কাদা যার গায়ে না লেগেছে সেই গ্রামের মর্ম বুঝবে কি করে? ঠিকই বলেছেন চাচা। দিদি ভাইরা, তোমরা কিরম আছো? ভালো। তোমাকে মেয়ে দুটা দেখতে দেখতে কিরম বড় হয়ে গেল। এই সেদিন ওকে দুটারে কান্দে নিয়ে কি সুন্দর গ্রাম্য টই টই করে ঘুরে বেড়াইছি, আর আজ বাদে কাল দুদিন পরে এদের বিয়ে দেওয়া লাগবে। সময় যে কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। কি দিদি ভাইরা, এই রশিদ মিয়ার কথা তোমাদের মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। আপনি আর দাদা ভাই আমাকে কাশবন দেখিয়েছিলেন, নৌকায় চড়িয়েছিলেন, বিলের শাপলা তুলে এনে দিয়েছিলেন, জোছনার রাতে গানও শুনিয়েছিলেন। কি যে মজা হয়েছিল সেবার। কি দিদি ভাই, তোমার মনে আছে? না, আমার মনে নাই। তাতে কোনো ক্ষতি নাই, তোমার আমি আবার সারা গ্রাম ঘুরে ঘুরে দেখাবো। নাও উঠো বৌমা, উঠে বসো, গাড়িতে উঠে বসো, বাড়িতে সবাই অপেক্ষা করছি। সবুজে নিকানো প্রান্ত, সবুজে নিকানো প্রান্তর হাসির রং ছড়া। নামটি পলাশপুর, ফুল ফোটায় পাখির সুর। গায়ের নামটি পলাশপুর, ফুল ফোটায় পাখির সুর। সবুজে নিকানো প্রান্ত, সবুজে নিকানো প্রান্ত হাসি রং ছড়া। মায়াবতী গায় আমার রূপবতী গায়, মায়াবতী গায় আমার রূপবতী গায়, মায়াবতী গায় আমার রূপবতী গায়। ছলায় নদীর কূলে, স্নিগ্ধ মায়া চাঁদের ফুলে। ঢেউ উছলায় নদীর কূলে, স্নিগ্ধ মায়া চাঁদের ফুলে। প্রজাপতির রঙে রঙিন মুগ্ধ মন্দোলায়, প্রজাপতির রঙে রঙিন মুগ্ধ মন্দোলায়। মায়াবতী গায় আমার রূপবতী গায়, মায়াবতী গায় আমার রূপবতী গায়, মায়াবতী গায় আমার রূপবতী গায়। চাদর পাততে যদি এত সময় লাগে তো অন্য কাজ করবি না কখন? চাচি জান এত ব্যস্ত হন না, সময় মতো সবকিছু ঠিকঠাক করে দিবনি। এই চাদর ভালো করে ধুয়েছিস? হ্যাঁ হ্যাঁ ধুয়েছিস। তো এখানে এত ময়লা কেন? হ্যাঁ, আমার নাতিনটা কি ময়লার মধ্যে শুবে নাকি রে? হ্যাঁ, কই ময়লা কই চাচি জান? থাক, আর দেখা লাগবে না। তুই এই বালিশের ওয়ার দুটো পড়া আগে। ওরে আল্লাহ, এই দরজা সাফ করেছিস? হ্যাঁ করেছি তো। তাহলে এত ময়লা কেন? আমার নাতিনটা যদি জানলায় হাত দেয়, হাত ময়লা হয়ে যাবে না?
তোকে নিয়ে যে আমি কি করি না। চাচি যান, আপনি তো অস্থির হন চুপ না। কর, খালি কাজে ফাঁকি দেওয়ার মতলব। চাচি যান, আপনার নাম ডায়াবেটিক্স, বুকে দরফরানির অসুখ আছে। আমার এই অসুখের ভয় দেখাবি না। ওকে আসার কথা শুনে আমার সব অসুখ সারিয়ে গেছে। লেবু শরবত করেছিস? হ করেছি। এই কাগজি লেবু? হ চাচি। নুন চিনি ঠিক মতো দিয়েছিস? হ সব কিছু ঠিক মতো দিয়েছি। তো রান্না বাড়ার খবর কি? ওইদিকে তো সবকিছু ঠিকঠাক হচ্ছে। যা জমিলা রেডি কেন। আচ্ছা থাক, আমি ডাকতেছি। জমিলা, ও জমিলা, জমিলা। কি রে, জমিলা কি কানে কালা নাকি, কথা শুনে না? চাচি যান, আপনি তো অস্থির হতেছেন কিসের জন্য? আপনি বসেন তো, আমি জমিলে ডেকে নিয়ে আসতেছি। যা ডেকে আন, তাড়াতাড়ি ডেকে আন। গিয়ে আবার গল্প করতে বসিস না, যা। সব কথা হয়েছে ফাঁকি মাছ। এতদিন পর আমার নাতিনরা আসতেছে, আমার ছেলের বউ আসতেছে, কারো কোনো মাথা ব্যথা নেই। চাচি, আমার ডাকতেছেন? রমিজা কই? রমেশে তো পানি খায়। পানি খায়, কাজ ফালায় পানি খায়। আচ্ছা শোন, রান্না বাড়ার কত দূর? চিংড়ি মাছ লতি দিয়ে রান্না করছি, ইলিশ মাছও রান্না করছে, আর খাসির মাংস মুরগির মাংস প্রথমেই রান্না শেষ, শাকটাও রান্না শেষ। আর চুনো মাছ? হ রাঁধছি চাচি। আর রুই মাছ? চাচা তো এখনো মাছ পাঠায় নাই। কি কস, এখনো মাছ পাঠায়নি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই শোন, ইয়ে খাওয়া শেষ হলে কিন্তু এক বাটি দুধ দিবি, সাথে চম্পা কলা আর খেজুর গুড়ের পাটালি। আর শোন, তোর চাচা মাছ নিয়ে এলে মাছ রান্ধার পর ভাত উঠাই দিবি, ভাত যেন গরম থাকে। যা তুই। আচ্ছা ঠিক আছে। মানুষটা না এখনো মাছ ধরাই হয়নি। এই মানুষটা নিয়ে যে আমি কি করি। কি রে রাজরানী, পানি খাওয়া হলো? হয়েছে চাচি। চাচি, আপনি এত চিন্তা করতেছেন কেন? নিজের শরীরের দিকে একবার তাকান না। আমার শরীর আমি ভালো বুঝি। আমারে দেখে কি মনে হচ্ছে আমার কোনো অসুখ বিসুখ আছে? আমার কিচ্ছু নাই। 3.5 বছর পর আমার নাতনিটা আসতেছে। আমার বুকের ভিতর ভালো লাগা সুর উথাল পাতাল করতেছে। আমার সে কত আনন্দ হচ্ছে তুই বুঝবি না। আবার আমার ঘর চাচামেচিতে ভরে যাবে, থাল ফেলবে, গেলাস ভাঙবে, বিছানার চাদর মাটিতে গড়াগড়ি করবে, পুকুরের মাঝখানে গিয়ে দাপাদাপি করে চোখ রাঙাবে, আমি লাঠি নিয়ে মারতে যাব। তারা পুকুরের মাঝখানে গিয়ে বলবে, দাদি মারো তো, আর কত কি। আমি তো এইসবই চাই, এইসবই চাই। চাচা মিয়া, ও চাচা মিয়া, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনার হাতে মাছ, রশিদ মেয়ে কই গেছে? নয়ন আসতেছে, বৌমার নাতিরে নে, এই তাকে আনতে গেছে। মাছটা আমাকে দেন, বাড়িতে দিয়ে আসি। আরে না না, আমি পারবো। কত বড় মাছ, কেমন চকচক করতেছে। এইটারে তুমি বড় মাছ বলো? আগেকার দিনের বড় বড় রুই মাছ কি তার স্বাদ। আমার মা একা একা কাটতে পারতো না, বাবা এসে হাত লাগাইতো। আর এখন হাতে পোষার মতন রুই মাছ, কোনো স্বাদ নেই। ডালে দিলি মনে হয় ঘাস চাবাচ্ছি। আপনি ঠিকই গেছেন চাচা, এখন সব চাষের মাছ। তারপরে ওই চাষের মাছ দিয়ে কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে। আমি সে চাহিদা পূরণ করতেছে। আপনি যাই কোন চাচা, বিল জিলার নদীর মাছের যে স্বাদ, খালি পরে যেন মুহে লাগেই থাকে। খেতে খামারে সার আর কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে বিলি করতেছে। আর এই কলকারখানার দূষিত পানির মধ্যে দেশি মাছ কদিন টিকতে পারে বলো? এছাড়া 34 মাসে শালদে পানি সরাইয়ে যেভাবে কাদা খোঁচাখুচি করে মাছ ধরে, তাতে দেশি মাছ টিকতে পারে? আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কিছু বুঝি না। তো এইটুকু বুঝি, দিন না আগের মতো নাই, দিন বদলাই যাচ্ছে। ঠিকই বলেছ বুদ্ধি মিয়া, দিন বদলাচ্ছে। এক দেশে ছিল এক রাজা। সেই রাজার 2 রানী। এক রানী ছিল মানুষ, আর এক রানী ছিল রাক্ষস। রানী যে রাক্ষস সে কথা কেউ জানতো না। রাজাও না? না, রাজা জানবে কি করে? এই ছোট রানী রাক্ষস ছিল। ছোট রানী রাক্ষস রূপ তো রাজা দেখেনি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। আমি খেয়াল করেছি, যখন আমরা গ্রামে আসি তুমি কেমন যেন অন্যরকম হয়ে যাও। মানে ঢাকার তুমি
আর গ্রামের তুমি একেবারে আলাদা, দুটো ভিন্ন মানুষ। কেন বলো তো? আসলে কি জানো, শহরে যেরকম পলিউশন, এই ধরো শহরের টেম্পারেচার, তারপর শব্দ দূষণ, বায়ু দূষণ, খাদ্যের ভেজাল, কাজের চাপ, এই সমস্ত কিছু কিন্তু একজন মানুষের মনের উপর একটা বড় প্রভাব ফেলে। আর সে কারণেই শহরের মানুষের মেজাজ কেমন যেন একটা খিটখিটে হয়ে থাকে, অসুখ বিসুখকে একেবারে ছেয়ে গেছে। অথচ গ্রামকে দেখো কি সুন্দর, নির্মল, কোনো শব্দ দূষণ নেই, কোনো বায়ু দূষণ নেই, একদম শহরের বিপরীত। এই কারণে গ্রামের মেজাজটাও বিপরীত। কি গো, রাত তো অনেক হলো, এবার দুটো খাতি দাও। আরে আমি আমার নাতিনরে গল্প শোনাতেছি, আপনি আপনার বৌমারে বলেন না ভাত দিয়ে দিবে। এর নামই বুঝি সুখ, এর নামই বুঝি শান্তি। আরে মিরাজ, কেমন আছিস দোস্ত? কতদিন পর দেখলাম তোরে। বাড়ির সব ভালো তো? ভালো আছি দোস্ত। তোকে বাড়ি গেছিলাম, ভাবি কইল তুই উত্তর পাড়ার মাঠে। শহরে তো ঘোরার জায়গা নাই, তাই গ্রামে আসলে ঘরে আর মন বসে না। তুই ঠিক চাচার মতো। চাচা কি কই জানিস, এই গ্রাম সাইরা তিনি কোনো জায়গায় গিয়ে থাকতে পারবে না। এই গ্রামের মানুষ, গাছপালা, নদী নালা যেন তার আত্মীয়। বাবার মতো আমি কোনোদিনও হতে পারবো না। সবাইকে দিয়ে সবকিছু হয় না, পরিস্থিতি জীবনের মোড় সব ঘুরিয়ে দেয় রে। আচ্ছা, এসব কথা বাদ দে, তোর ব্যবসা কেমন চলে? মোটামুটি সব জায়গায় প্রতিযোগিতা, কোনো কিছুতেই শান্তি নেই। হ্যাঁ, গ্রামেই যদি এই অবস্থা হয় তাহলে শহরের কি অবস্থা বল? তাইলে শহরে পড়ে আছিস কেন, গ্রামে চলে আয়। মিরাজ, তোর মতো জীবনটাকে এত সহজ করে ভাবতে পারি না রে। কঠিন করেও তো কোনো লাভ নাই, জীবনটারে জীবনের পথে চলতে দে। তার হয় না রে মিরাজ। ছোটবেলা থেকে এই গ্রামের ধুলোমাটি কাদা জলে বড় হয়েছে। শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই গ্রামের পথে ঘাটে, মাঠে প্রান্তরে। গ্রামকে খুব ভালোবাসি, তাও শহরের রংচটা জাদু পেলে গ্রামকে আমরা ভুলে যাই। বউ কথা কও, পাখির ডাক কতদিন শুনি না। নদীতে সাঁতার কাটি না কতদিন, সাঁতরে নদী পার হই না কতকাল, খালি পায়ে গ্রামের মেঠো পথে হাঁটি না কতদিন। এই বিশুদ্ধ বাতাস কতদিন নিতে পারিনি। জানিস, আমার বড় মেয়েটা মাঝে মাঝে খুব শ্বাসকষ্ট হয়, এতটুকু শ্বাস নেওয়ার জন্য ছটফট করে। আমি তখন ওর দিকে তাকাতে পারি না, আমার ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে।
এই অসুখটার জন্য তো সে দায়ী নয়, তাই হচ্ছে শহরের বিষাক্ত বাতাস। আমার ছোট মেয়েটা এখন থেকেই চোখে পাওয়ারের চশমা পরে। আমিও দীর্ঘকাল শহরে থেকে থেকে আমি কানে ইদানিং খুব কম শুনি। তোর ভাবি পেটের ব্যথা, পেটের সমস্যা লেগেই আছে। তারপরও শহরের ইন্দ্রজাল গলিয়ে আমরা এই গ্রামে ফিরে আসতে পারি না রে। আমরা তো মেলা কিছু করতে পারি, এই শহরটা কি গ্রামের মতো করতে পারি না? বাহ, চমৎকার বলেছিস। আমরা কি শহরটাকে গ্রামের মতো করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি, যদি আমরা সবাই মিলে চেষ্টা করি এবং চেষ্টার মধ্যে যদি আন্তরিকতা ও ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আমরা পারি। জমিন ভরা সোনালি ধান, রাঙা হালতি ঝিঝিরি গান, জমিন ভরা সোনালি ধান, রাঙা হালতি ঝিঝিরি গান। এক জননী ছয় রূপেতে সবার মন ভোলা, এক জননী ছয় রূপেতে সবার মন ভোলায়। মায়াবতী গায় আমার রূপবতী গায়, মায়াবতী গায় আমার রূপবতী গায়, মায়াবতী গায় আমার রূপবতী গায়। গায়ের নামটি পলাশ ফুল, ফুল ফোটায় পাখির সুর। সবুজে নিকানো প্রান্ত, সবুজে নিকানো প্রান্তর হাসির রং ছড়া। মায়াবতী গায় আমার রূপবতী গায়, মায়াবতী গায় আমার রূপবতী গায়, মায়াবতী গায় আমার রূপবতী গায়। রমিজা, ও রমিজা, এক গ্লাস পানি দিয়ে যা, ওষুধ খাবো। মা, এই যে পানি। ওষুধ কোনটা দেবো মা? ও তুমি পারবে না, দাও, আবার দাও। এই যে নীলবাস। জানো বৌমা, দিনে ৬-৭টা ওষুধ খাইতে হয়। ওষুধ খাইতে খাইতে ঘেন্না ধরে গেছে। মা, এর মধ্যে আবার আমরা এসেছি, আপনার খাটাখাটনি অনেক বেড়ে গেল না মা? তুমি আমার কষ্টটাই দেখলা, তুমি আমার আনন্দটা দেখলা না? তোমরা আসাতে আমার অসুখ চাইরে গেছে। নাতনিদের নিয়ে আমি কত হইচই করতেছি, আনন্দ করতেছি, আমার অসুখ আছে এই কথাটা আমি ভুলেই গেছি। তারপরও শরীরের দিকটাও তো একটু খেয়াল রাখতে হবে। শরীরটার আর কি দোষ, বয়স তো আর কম হলো না। এই বয়সে মানুষের কত অসুখ হয়। আমার তো খালি একটা বলক, মাঝে মাঝে বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, তারপর সব ঠিক হয়ে যায়। মা, আমি একটা কথা বলি, আপনি আমাদের সাথে ঢাকায় চলেন প্লিজ মা, না করবেন না। ঢাকায় গিয়ে একবার যদি আপনার অপারেশনটা করিয়ে ফেলি, তাহলে আর কোনো রিস্ক থাকে না মা। এই বয়সে কাটা ছেঁড়া করে কি লাভ? ওষুধ খাচ্ছি, ভালোই তো আছি,
আমারে আর টানা হাসরা করো না বৌমা। একটা কথা বলবো, কিছু মনে করো না বৌমা। হ্যাঁ মা, কি মনে করব? আপনি না বলেন আমি আপনার মেয়ে, তা আমি যদি আপনার মেয়ে হই তাহলে আমাকে কোনো কথা বলতে আপনার কিসের সংকোচ? বলেন, কি বলবেন বলেন মা, বলেন। জানো তো মা, আমার কোনো কিছুর অভাব নাই। খেতে ধান, পুকুরে মাছ, টাটকা শাকসবজি, বাগানে আম জাম কাঁঠাল সুপারি, তাও বুকের ভিতরটা হাহাকার করে। কেন মা? ভালোবাসা, ভালোবাসার হাহাকার। টাকা দিলে সব কিছু পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। এই যে আমার একমাত্র ছেলে নয়ন, নয়ন আছে, তুমি আছো, নাতিনরা আছে, এত বড় বাড়ি খা খা করে। আমার আলো থাকতেও সব অন্ধকার। আমি আলো চাই, আমি আলো চাইব। তুমি আমার কথা দাও, তুমি আমার আলো ফিরাই দিবা। সে কটা দিন আমি বাঁচি, আমি নাতিনদের সাথে বাঁচতে চাই। কথা দাও, কথা দাও বাবা, তুমি আমার কথা রাখবা বাবা। মা মা কথা দাও বাবা। মা 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 প্লিজ, আপনি মা একটু শান্ত হন মা, একটু শান্ত হন। আমি আপনার ছেলের সাথে কথা বলবো মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার ছেলের সাথে কথা বলবো, একটু শান্ত হন। খুব মজা লাগছে তাই না আপু? হ্যাঁ, খুব মজা হচ্ছে, আমার তো নাচতে ইচ্ছে করছে। নৌকার মধ্যে তো নাচা যাবে না দিদি ভাই, ঝুপ করে পানিতে পড়ে যাবে। আমি তো সাঁতার জানি না। আমি জানি দিদি ভাই, আমি তোমারে শিখাই দেব। কবে শেখাবে? এই পরের বার যখন আসবা তখন শিখাই দেব। এই নদী এখন মরার মতো শুয়ে আছে। এই নদী এরকম ছিল না, কি বিশাল মেলা বড় ছিল এই নদী। বর্ষাকালে যখন স্রোত আসতো বুনো হাতির মতন, সেই স্রোতে দুই পাশের বাড়ি ঘর ক্ষেত খামার সব ভাসায় নিয়ে যাইত। ওই সময় ভাদ্র মাসের দিকে নৌকো বাইচ হইতো, দুই পাড়ে হাজার হাজার মানুষ জমা হতো সেই নৌকো বাইচ দেখার জন্য। ঢাক ঢোল আর কাঁসর ঘন্টা বাজায় আগায় যেত লম্বা লম্বা সব নৌকো। এখন নৌকা বাইচ হয় না? না দিদিভাই, এখন আর নৌকো বাইচ হয় না। এই নদী একসময় এত বড় ছিল যে এখান দিয়ে স্টিমার যাইত। ওই দেখো, ওইখানে ছিল স্টিমার ঘাট, কত মানুষ আসতো স্টিমারে চড়ে। আমরা বন্ধু বান্ধবরা মিলে এই নদী সাঁতরায় পার হতাম। এত বড় নদী যে সাঁতরাইতে সাঁতরাইতে হাঁপ ধরে যেত, তবু নদীর পানি আর শেষ হয় না। সেই নদীও নেই, সেই মানুষজনও নেই, সব কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গেছে। দাদা ভাই, আমি একটু নদীর পানি ছুঁয়ে দেখবো। আমিও। হ্যাঁ, ছো ছো ছো, অসুবিধা কি? রশিদ মিয়া, ওরে ধরে দেখো। হ্যাঁ মিয়া ভাই, তুমি কোনো চিন্তা করো না। আরে বাপ, দাও তোমার হাতে ভাজা মুড়ি। শহরে তো বিষ মিশানো মুড়ি খাস। হ্যাঁ, তোমার মুড়ি খেয়ে শেষ করতে পারি না। আর লোক পায় না পাঠানোর। ও আল্লাহ, তুমি আল্লাহ কেন জমিলা কই? মা ওরা তো ব্যস্ত রান্নাঘরে, মানে খাবার দাবার তৈরি করছে, এই জন্য আমি নিয়ে এলাম। যা, নিজের কাজ নিজে করাই ভালো। বসো বৌমা, বসো। মা আমি তো ভাবছিলাম একটু রান্নাঘরে ওদের একটু দেখি। আরে বসো তো, বসো। মা আপনাকে একটা কথা বলি। বলো। এখানে তো
আমাদের আপন বলতে কেউ নেই মা। আপনার আর বাবার দেখাশোনা হচ্ছে না ঠিক মতো, যত্ন হচ্ছে না। আপনারা দুজন চলেন না মা, আমাদের সাথে চলেন, ঢাকায় আমাদের সাথে থাকবেন। এ কথা কইও না বৌমা, এখানে সবাই আছে। ইচ্ছে হলে এক বাড়ির থেকে আর এক বাড়ি যায়, নিজের ক্ষেতের ভাত খাই, পুকুরের মাছ খাই, টাটকা ফল মূল শাকসবজি সব কিছু পাই, সব আছে আমার। এই বাড়ি গ্রাম ছেড়ে শহরে আমি থাকতে পারবো না রে বাপ। আর তোদের বাপের কথা যদি বলিস, মানুষটা স্কুলে ছুটি নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়েছে। কুকুরটা খাইলো কিনা, এই দুষ্টু ছেলে মেয়েরা পাখির বাসা ভাঙে দিল কিনা, বৃষ্টি পড়ে মাটি বাঁধে সরে গেছে কিনা, গায়ে কারো অসুখ বিসুখ হলো কিনা, কত কাজ তার। দেখো কথা কয়ে যাচ্ছি, খাও মা খাও, পেঁপে খাও, ননকে দাও, গাছের পেঁপে রে বাপ। তুমিও পেঁপে খাও মা, পেঁপে খাওয়া খুব দরকার। হ্যাঁ, তোদের আসার কথা শুনলে মনের ভিতর খুশির জোয়ার বয়। আমি দিন গুনতে থাকি কবে তোরা আসবি। তোদের পছন্দের খাবার রান্না করি, যখন তোরা গায়ের মাটিতে পা দিস আমি ঠিকই টের পাই, দৌড়ে গিয়ে নাতি নাতনিদের বুকে জড়ায় ধরি, তখন আমার মনের ভিতরে অন্য এক খুশির জোয়ার দপদপানি করে। জীবনটা যে কত সুখের তখন মনে হয়। আবার যখন তোকে চলে যাওয়ার সময় আসে, তখন বুকের ভিতর কালো মেঘ জমে যায়। তোকে বিদায় দিয়ে কাঁদতে বসে, তখন মনে হয় জীবনটা কি কষ্টের, মনে হয় সব থেকেও আমার কিছু নাই, চারিদিক ফাঁকা, একা লাগে। খাবা দেখে দিদি ভাই, দেখে না তুমি কি বদি মিয়া, মাস্টার কিছু পাইছো? রশিদ চাচা, এত রাতে তুমি? ওই নাতনিকে নিয়ে রাস্তাতে যাচ্ছিলেন তো তোমার মাছ মারা দেখে করতেছে, উনি উনি কি করতেছে, তারপর মাছ মারতেছে। এটা বিশ্বাসই করো না যে আলাদা জানি মাছ মারা যায়। শহরে থাকে, বিশ্বাস করবি কেমন করে? আর দেখছি নাকি কোনোদিন? কি এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। কি তোমরা কি মাছ মারা দেখবা না বাড়ি চলে যাবা? আমরা মাছ মারা দেখবো। আমিও। আচ্ছা আচ্ছা মিয়া, তুমি যাও, তুমি মাছ ধরতে থাকো, আমরা অন্ধকারে বসে তোমার এই আলো দিয়ে মাছ মারা জাদু দেখি থাই। আচ্ছা দেখো, তোমরা দেখো। চাচা বসো। তুমিও বসো। কি রশিদ মিয়া, বাজার করা শেষ? শেষ ভাইজান, কিন্তু ইলিশ মাছ তো পাইনি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, লোহাকাড়া বাজারের লোক পাঠাও, আর বাজারের সব থেকে বড় মাছটা নিয়ে আসতে গো। আর আর আজকে রাত্রে পটগানের আয়োজন করো। ও নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করে রাখি। লেবু শরবত। চাচা, আপনাকে কি এক কাপ চা দিব? না রে মা, এখন আর চা খাবো না, আবার বাজার যাওয়া লাগবে। হেই, আমাকে একটু দ্রুত খেতে দেবে, আমি বাজারে যাব। আর হ্যাঁ, মনতা বহতা ওরা খেয়েছে? না, খাইনি এখনো। গ্রামে আসলে তো ওদেরকে খুঁজেই পাওয়া যায় না। শহরে থাকো, ঘোরার জায়গা কোথায়? গ্রামে আইসে যে জায়গা খুশি ওরা ঘুরুক, ওদের বাধা দিও না। আর বৌমা, ওই তোমার মার একটু পাঠাই দাও।
মা তো এখনো ঘুম থেকে ওঠেনি বাবা। কেন এত বেলা পর্যন্ত সে কখনো ঘুমোয় না? আচ্ছা ঠিক আছে, তুমি ডাক দাও। আর শোনো, ওই আমার নাতনিদেরকে জামা কাপড় পরে দাও, ওদেরকে নিয়ে আমি নদীতে মাছ ধরা দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি মাকে ডাকছি। যাও। আটত্রিশটা বছর তুমি আমার সুখ দুঃখের সাথী হয়েছিলে। যাওয়ার আগে একবারও তোমার মনে হলো না যে মানুষটাকে তুমি রেখে যাচ্ছ তার কি হবে? হাজারা বেগম, তুমি স্বার্থপর। চাঁদের হাট মিলিয়ে থুয়ে দিলে হাটের এতগুলো মানুষের মধ্যে আমি একা। বাবা, বাবা, রাত তো অনেক হলো, এবার কিছু মুখে দিবেন, চলেন বাবা। এখন আমার গলা দিয়ে কিছু নামবে না বৌমা। এভাবে বললে হবে? আপনি যদি এরকম অনিয়ম করতে থাকেন তাহলে তো শরীরটা একেবারে ভেঙে পড়বে বাবা। আর শরীর মেয়ে ভাই, তোমারে বোঝানোর মতো কিছু করার ক্ষমতা আমার নাই। ছোট মানুষ অবুঝ হইলে তার না হয় বোঝানো যায়, বড় মানুষ অবুঝ হইলে তখন আর কিছু করার থাকে না। সব কিছু ঠিকঠাক চলতেছে, শুধু সেই নাই। মিয়া ভাই, এইটাই সত্যি, আর সত্যিটারে মাইনে নিতে হয়। সত্যিটারে মাইনে নিলে কষ্ট কম হয়। সব সত্যি কি মেনে নেওয়া যায় রশিদ মিয়া? যায় না, কিন্তু মাইনে নিতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। তুমি আমি আমরা কেউই চাইলে এর বাইরে যাইতে পারি না। কষ্টকে আমারও কম হচ্ছে মিয়া ভাই। ভাবির জন্য আমার মনটা কাঁদতেছে না। এই আমি অনাথ একটা ছেলেরে ঘরে তুলে আইনে নিজের বাপ মায়ের অভাব কোনোদিন বুঝতে দাও নাই। কষ্ট আমার হয় না? ভাবির জন্য তো কষ্ট আমারও হয়। বাবা, যে চাওয়ার সে তো চলেই গেছে, এখন আমাদের দোয়া করতে হবে যাতে তার আত্মা শান্তি পায়। বাবা, 4 দিন তো পার হয়ে গেল, অফিস ফেলে এসেছে, মেয়েদের আবার স্কুল। ঠিক আছে, কালকের দিনটা থেকে পরশুদিন তোমরা রওনা হয়ে যাও। বাবা, তোমাকে একা রেখে আমরা যাব? আমি একা কোথায়? রশিদ মিয়া আছে, রমিজা, জমিলা, এমন মানুষ এরা আছে না? বাবা, এতদিন মা ছিলেন,
আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু এখন মা নাই। এখন তোমাকে আমার কাছে রাখতে চাই। বাকি দিনগুলো বাবা আমরা একসাথে থাকি। আমি গ্রাম ছেড়ে ওই 7 দেয়ালের মধ্যে বন্দি থাকতে পারবো না বাবা। মা মারা যাওয়ার পর তোমার দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদের। আমাদের সেবা করার সুযোগ দাও। তাছাড়া এই গ্রামে তো আমাদের আপন বলতে কেউ নেই। গ্রামে আমার আপন বলতে কেউ নেই? রশিদ মিয়া, নয়ন নয়ন ঠিক কথাই কইছে মিয়া ভাই। আমি, জমিলা, এই গ্রামের মানুষ, এরা কেউই তোমার আপনজন না, কেউ না। এখন তোমার আপনজন হইল নয়ন, বৌমা আর নাতনিরা। আমরা কেউ তোমার আপনজন না। এইটা কি বলো রশিদ মিয়া? যে গ্রামে আমার দাদার জন্ম, আমার বাবার জন্ম, আমার জন্ম, সেই গ্রামের মানুষ আমার কেউ না? তোরা কাঁদতেছিস কেন? কাঁদিস না। শোন, সবকিছু দেখে শুনে রাখবি। আমার বাবা, আমাদের এখন রওনা হওয়া দরকার। ভালো থাকিস। চলো বোন। মিজান, তুই ভাই রশিদ চাচাকে সবকিছু বিষয়ে সাহায্য করিস। পৌঁছায় ফোন দিস। গায়ের নামটি পলাশপুর, ফুল ফোটায় পাখির সুর, সবুজে নিকান প্রান্ত, সবুজে নিকান প্রান্তর, হাসির রং ছড়ায়। মায়াবতী গায় আমার রূপবতী গায়। বাবা, ট্যাক্সি পেয়েছি। এত মানুষজন, ধুলোবালি, গাড়ির শব্দ, কান তো ঝালাপালা হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে যাচ্ছে। বেশি কষ্ট হচ্ছে? একটু ভালো লাগছে? হ্যাঁ, এখন একটু ভালো লাগছে? কি হয়েছে দিদি ভাই? একটু ভালো লাগছে? কি হয়েছে? শ্বাসকষ্ট হচ্ছে? নয়ন, দিদি ভাইয়ের একটা ভালো ডাক্তার দেখানো দরকার। তুমি কোনো চিন্তা করো না বাবা, শহরের সবচেয়ে বড় ডাক্তারই ওকে দেখে। তবু কাল একবার ওরে ডাক্তারের কাছে নিয়ে যা। আর তো যদি সময় না হয় আমি যাই, আমি তো শুয়ে বসে থাকি, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন একটু বেটার লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? শুয়ে পড়ো। শুয়ে পড়ো, ঘুমানোর চেষ্টা করো। বাবা, আমি একটু ওকে স্কুলে দিয়ে আসছি, আপনি থাকেন। আর আমি ঘরের মধ্যে একা বসে থাকি, কোনো কাজ কাম নেই,
গ্রামের মানুষ ঘরের মধ্যে আটকে থাকলেই মনের অবস্থা কি হয় সে তোমার বোঝানো লাগবে না। শোনো, আমি কই কি দিদিভাই আমি স্কুলে দিয়ে আসি। না না বাবা, এটা কেমন দেখায়? এটা ভালো দেখায় না বাবা। আমার এখানে কেটা চিনতেছে, আর নাতনিরে স্কুলে দিয়ে আসবো তাতে আমার মান সম্মানের কি আছে? বাবা, আপনার ছেলে শুনলে কিন্তু আমার সাথে খুব রাগ করবে। সে আমি ওর বুঝা কাবানে, আর বাসাতে কয় পা গেলেই তো স্কুল, আমি দিদিভাই স্কুলে দিয়ে আসি বৌমা। ঠিক আছে, মানে আপনি যেহেতু এত করে বলছেন, বাবা রাস্তাটা কিন্তু একটু দেখে শুনে পার হতে হবে, হ্যাঁ একটু সাবধানে। আর ওকে স্কুলে দিয়ে আপনি সোজা বাসায় চলে আসবেন। আপনি না আসা পর্যন্ত কিন্তু আমি খুব টেনশনে থাকবো। তুমি একদম চিন্তা করে না বৌমা। দিদিভাই আজকে থেকে তুমি আমার সাথী, হ্যাঁ চল। এখন টিফিনটা মনে করে খেয়ে দিস, হ্যাঁ? আর পেন্সিল বক্স গুছিয়ে ব্যাগে ভরবি, ওকে? চল। প্রায় 2 বছর হইল গ্রামে যাইনি। গ্রামের মানুষের জন্য মনটা কাঁদে। বাবা, পরিস্থিতি মানুষকে বাধ্য করে তার সাথে মানিয়ে নিতে। তুমি ওসব নিয়ে ভেবো না, দেখবে সব ঠিক হয়ে গেছে। সব কিছু ঠিক হয় না রে না। বনের পাখিরই খাঁচায় বন্দি করলেই তার সুখ থাকে না। আমরা যা কিছু করছি সব কিন্তু তোমার ভালোর জন্যই করছি। কি জানি বাবা, এখন আর কিছু মাথায় ঢোকে না। ভালো মন্দ বিচারের বোধ আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে। হিসেবপত্র সবকিছু এখন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। খাবার দিয়েছি, খেতে এসো তোমরা। বাবা চলো একসাথে খেয়ে নি। ঠিক আছে, তুই যা, আমি আসতেছি।
এই যে তোমার ব্যাগ। ও থ্যাংক ইউ। শোনো, আমার কিন্তু রাতে ফিরতে দেরি হবে, একটা জরুরি মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, সেটা অসুবিধা নেই। আমি না কয়েকদিন থেকেই তোমাকে একটা কথা বলবো ভাবছি। বলে ফেলো, এখন আমার হাতে সময় নেই। বাবার শরীরটা ইদানিং একদম ভালো যাচ্ছে না। আমার মনে হয় বাবাকে আমাদের একটু ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমিও ভাবছি। বাবা আসলে গ্রামের মানুষ, এখানে এসে 4 দেয়ালের মধ্যে বন্দী হয়ে গেছে। আমার অফিসে এত কাজ যে কোনো সময় বের করতে পারছি না। তুমি যদি সময় বের করতে না পারো তাহলে আমি নিয়ে যাব, আমি তো আছি। এই জন্যই না তোমাকে আমার এত ভালো লাগে। শুধু ভালো লাগে? ভালো লাগে বলেই তো ভালোবাসি, আর ভালোবাসি বলেই তারপর কিছু টাকা দিয়ে যাও। এর মধ্যে আবার টাকা কেন? কত টাকা লাগবে? কত আমি কি করে বলবো আগে থেকে? যদি কোনো টেস্ট ফেস দেয় কত লাগবে আমি জানি, দিয়ে যাও। দাঁড়াও দিচ্ছি। ডাক্তারের ফি, যদি কোনো টেস্ট দেয় সেগুলো তুমি একটু আইডিয়া করে দাও না। ধরো, মনে হয় এতেই হয়ে যাবে। শোনো, তুমি এক কাজ করো, তুমি একটু মনে করে ডাক্তারের সিরিয়ালটা দিয়ে রেখো। হ্যাঁ, ও ভালো কথা। লাঞ্চের পর কিন্তু মনে করিয়ে দিও আমাকে প্লিজ। হ্যাঁ হ্যাঁ শিওর। আরে অলোক, তুমি? জি চাচা, আপনি এখানে? তোমার দেখে আমার কি ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না। আমি ওই দিদিভাইয়ের স্কুলেতে দিয়ে আসলাম তো, আমি তো এখন তো নয়নের ওখানে থাকি জানো। ও হ্যাঁ, শুনছি এটা আমি চাচা। তা তুমি কোথায় যাচ্ছ? চাচা আমি একটা প্ল্যাটফর্মে জব করছি আর কি। ও, তা চাকরি কি পেয়ে গেছো? না, ওই আমার দুলাভের ফ্রেন্ড ছিল, ওনার মাধ্যমে পেলাম আর কি। আসলে তাই, ঢাকা শহরে মামা চাচা না থাকলে চাকরি বাড়ি বা খুব কঠিন। তা এখন কি অফিস যাচ্ছ? না না, আজকে আমার ডে অফ। তাহলে তো ভালোই হলো। তা তুমি আজ আমার একটু সময় দেবা, মানে আমার একটু ঢাকা শহরে ঘোরাইতে হবে। তা তুই টাকা ভাড়ার জন্য চিন্তা করো না, আমার টাকা আছে। না না চাচা, এটা কোনো সমস্যা না, আমার জাস্ট অফিসে 1 মিনিট একটা ছোট্ট একটা কাজ আছে, দেন আমি ফ্রি। তাহলে তুমি একটু নয়নের ফোন নাম্বার আছে? জি, নয়নের ফোন নাম্বার আমার কাছে আছে। তুমি একটু নয়নের ফোন করে জানাই দাও যে আমি তোমার সঙ্গে আসি, চিন্তা না করে। আর ওই বৌমারে যেন বলে দিদিবাড়ি স্কুল থেকে যেন নিয়ে আসি। জি অবশ্যই, আমি এখনই বলে দিচ্ছি। না, এটা কিভাবে সম্ভব? একজন মানুষ এভাবে হারিয়ে যেতে পারে না প্রিয়তি। তুমি একটু মাথাটা ঠান্ডা রাখো তো, এই সময় একটু মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে থাকতে হবে। তুমি এক কাজ করো না, বাড়িতে আবার আরেকটা ফোন করে দেখো না প্লিজ। ওহো প্রিয়তি, একটু আগে আমার রুচিতার সাথে কথা হয়েছে, উনি বাড়িতে যান। এটা কোনো কথা? একটা মানুষ, থানায় খোঁজ করা হলো, আশেপাশের সব হাসপাতালে খোঁজ নেওয়া হলো, কোথাও নেই। তো মানুষটা কি হাওয়া হয়ে যাবে? এটা কিভাবে সম্ভব বলো তো? তুমি এক কাজ করো না, মানে আত্মীয় স্বজন সবার বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে, সবাইকে ফোন করেছো? আরে না না, আত্মীয় স্বজনের বাসায় গেলে অন্তত আমাকে ফোন করে জানো তো একবার। আচ্ছা তুমি কি অলোককে ফোন করেছিলে একবার? সব জায়গায় ফোন করে খোঁজ নিয়েছি, কোনো খবর পাচ্ছি না। আমার তো মাথা কাজ করছে না, এখন কি যে করি আমি। তো তুমি এত অধৈর্য হও না। হ্যাঁ, বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। নিশ্চয়ই বাবা ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি বলছি। হ্যাঁ, ওটা আমারই ভিজিটিং কার্ড। কি বললেন? জি, আমার বাবা। হ্যাঁ, পরনে পাঞ্জাবি পাজামা। কোথায় বললেন? হাসপাতাল? কেন, কি? না, আমরা ঢাকায়। ঘন্টা 1.5-2 লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা রওনা করছি। হ্যাঁ, যত দ্রুত সম্ভব। আপনি একটু টেক কেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ। কি হয়েছে বাবার? কে ফোন করেছিল? আমাদের এক্ষুনি রওনা করতে হবে। বাবা হাসপাতালে। গায়ের নামটি পলাশপুর, ফুল ফোটায় পাখির সুর। গায়ের নামটি পলাশপুর, ফুল ফোটায় পাখির সুর। সবুজের কান প্রান্ত, সবুজের কান প্রান্ত। বাবা, বাবা, তুমি ঠিক বলেছিলে। বনের পাখিকে খাঁচায় বন্দি করলে তার কষ্ট হয়। তুমি সেই কষ্ট নিয়েই চলে গেলে বাবা। ঢেউ উছলায় নদীর কূলে, স্নিগ্ধ মায়া চাঁদের ফুলে। ঢেউ উছলায় নদীর কূলে, স্নিগ্ধ মায়া চাঁদের ফুলে। প্রজাপতি রঙে রঙিন মুগ্ধ মন্দোলায়। প্রজাপতির রঙে রঙিন মুগ্ধ মন্দোলায়। মায়াবতী গায় আমার রূপবতী গায়। জমিন ভরা সোনালি ধান, রাঙা হালতি ঝিঝিরি গায়।